ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি স্বরূপ নতুন আরও একটি ভিডিও। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল প্রশ্নপত্রের একটা নতুন সেট নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন সিলেবাস, নম্বর বিভাজন, পূর্ণ মান কত এবং সময় কতটা পাচ্ছ। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবে। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ক্লাস 8 সেট নাম্বার 2 গ্রুপ এতে ফিজিক্যাল সায়েন্স প্রশ্ন দেখে নাও। সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 4টি, 5 থেকে 6টি প্রশ্ন তোমাদের জন্য এখানে থাকছে। প্রথম প্রশ্ন, তরলের চাপ ক্রিয়া করে শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, শুধু উপরের দিকে এবং সব দিকে সমানভাবে। এক্ষেত্রে তোমরা জানো যে তরল সবসময় সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। পাস্কালের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে। 2 নম্বরে, বস্তুর যে বলের প্রভাবে উপর থেকে নিচে পড়লে ত্বরণ সৃষ্টি হয়। অভিকর্ষজ বল, তড়িৎ বল, চৌম্বক বল এবং নিউক্লিয় বল। এখানে তোমাদের কারোরই দ্বিমত থাকার কথা নয়, এটা অভিকর্ষজ বল হবে। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস রেডন, আর্গন, হিলিয়াম, জেনন। 3 নম্বর অর্থাৎ সি অপশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম। মানবদেহের রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কোন ধাতু? কপার, আয়রন, কোবাল্ট, ক্যালসিয়াম। খুব সহজ প্রশ্ন, এটা বহুবার তোমরা পেয়েছ। আয়রন। কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে কি বলে? কঠিন থেকে সরাসরি বাষ্প, তরল তারপরে বাষ্প না হয়ে সরাসরি বাষ্প। এক্ষেত্রে বাষ্পীভবন, স্ফুটন, ঊর্ধ্বপাতন এবং গলন, এই 4টা অপশানের মধ্যে সঠিক অপশান হচ্ছে সি, ঊর্ধ্বপাতন। এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 98 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, 0.98 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, 0.098 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে 9.8 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা হবে ঠিকঠাক অ্যান্সার। শূন্যস্থান পূরণ করো। এখানেও বেশি থাকবে, সেখানে দুটো করতে হবে। বস্তুর ভর এবং অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ এম এবং জি গুণ করলে তোমরা জানো এটা হবে ওজন। পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ড্যাশ আধানে আহিত হয়। ইলেকট্রন তোমরা জানো ঋণাত্মক তড়িৎধর্মী, তার মানে ইলেকট্রন যদি কেউ গ্রহণ করে কোনো পরমাণু তাহলে সে ঋণাত্মক আধানে আহিত হয়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু বলা হয়। পারদের স্ফুটনাঙ্ক পেজ নাম্বার 37। দেখো পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি, ডাইইথাইল ইথার 35, জল 100 এবং তরল হাইড্রোজেন -253 ডিগ্রি সেলসিয়াস। এটা পুরো এই 4টাই তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যদিও এখানে তোমরা পারদেরটা দেখতে পাচ্ছ, প্রশ্নটা রয়েছে। সেই সঙ্গে বাম দিকে দেখো বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, জলে নুন মেশালে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বেড়ে যায়। অর্থাৎ কোনো তরল পদার্থে যদি কোনো অন্য কোনো পদার্থ সেখানে মিশে যায় বা তার উপস্থিতি দেখা যায়, সেই দ্রবণে জলে বা তরল পদার্থে যদি অন্য কোনো একটা পদার্থ মিশে থাকে তাহলে সেই তরল পদার্থের স্ফুটনাঙ্ক কিন্তু স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। 3 নম্বরে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের মান ত্বরণের মধ্যে যে সম্পর্ক জানা যায় তা লেখো। পেজ নাম্বার 1। দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখেছি কোনো বস্তুর উপর প্রয়োগ করা বল যত জোরালো হবে প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তন অর্থাৎ ত্বরণও তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয় বলের জন্য ত্বরণ উৎপন্ন হবেও দ্বিগুণ। অর্থাৎ এখানে সম্পর্কটা কি তাহলে
যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং যে ত্বরণ তার দ্বারা সৃষ্ট ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পর সমানুপাতিক। অর্থাৎ বল যদি বাড়ে তাহলে তার ফলে যে উৎপন্ন ত্বরণের মানটাও বাড়তে থাকে। 2 নম্বর, একটি বলকে উপরে ছুঁড়ে দিলে সেটি আবার ফিরে আসে কেন? তোমরা জানো কোনো বলকে বা কোনো বস্তুকে যদি উপর দিকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে কিছু দূর গিয়ে সেটা আর ওঠাটা বন্ধ হয়ে যায় উপর দিকে, সেখান থেকে নিচের দিকে পড়তে শুরু করে। কেন হয়? পেজ নাম্বার 21। এইখানে দেখো দিয়েছে যে পৃথিবীর উপর দাঁড়িয়ে একটা পাথরের টুকরোকে সোজা উপরের দিকে ছুঁড়ে দিলে পাথরটা যত উপরে ওঠে সেইটির গতি কমতে থাকে। কেন? কমতে কমতে একটা সময় বন্ধ হওয়ার পর সেই গতির দিকে উল্টে গিয়ে পাথরটা আবার তোমার হাতে ফিরে আসে কেন? এই প্রশ্নটাই তোমাদের ওখানে দিয়েছে। তার মানে বলছে দেখো অভিকর্ষজ টান, একটা বস্তু যখন উপর দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল তখন অভিকর্ষ টানের বিপরীতে সে উপর দিকে উঠছিল এবং সেই টানের জন্য সেই তার যে গতি প্রশমিত হতে হতে কমতে কমতে একটা সময় জিরোতে পৌঁছে যায়, তখন আর বস্তুটা উপর দিকে উঠবে না, এবার সে নিচের দিকে অভিকর্ষ টানের জন্য আবার নিচের দিকে নামতে শুরু করবে, আস্তে আস্তে করে সে আবার পৃথিবীতে ফিরে আসবে। 3 নম্বর, আর্সেনিককে ধাতুকল্প বলা হয় কেন? ধাতুকল্প কাকে বলে? পেজ নাম্বার 64। ধাতুকল্প দেখো একেবারে উপরে রয়েছে 92টি প্রকৃতিজাত মৌল এবং ওই প্রকৃতিজাত মৌলগুলির প্রায় 70টি ধাতু, আর কিছু আছে অধাতু এবং নিষ্ক্রিয় মৌল। আবার কিছু মৌল আছে যাদের মধ্যে ধাতু ও অধাতু উভয়ের ধর্ম বর্তমান, তাদের ধাতুকল্প বলছে। ধাতুকল্প কাকে বলা হচ্ছে না, যে সমস্ত মৌলের মধ্যে ধাতু এবং অধাতু উভয়ের গুণ বর্তমান তাকে ধাতুকল্প বলা হয়। উদাহরণ হিসেবে তোমরা অ্যান্টিমনি, আর্সেনিক এগুলো মনে রাখবে এবং যদি প্রশ্ন আসে উদাহরণ অবশ্যই দিতে হবে, সংজ্ঞা দিলে উদাহরণটাও পাশে উল্লেখ করতে হবে। 4 নম্বর প্রশ্ন, ধাতুগুলি কোন কণার সাহায্যে তড়িৎ পরিবহন করে? সবসময় ইলেকট্রন কণার সাহায্যে তড়িৎ পরিবহন করে। তোমরা জানো যে ইলেকট্রন কণা কেবলমাত্র এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যেতে পারে এবং যখন যায় যে পরমাণুতে যাচ্ছে সেখানকে সেই পরমাণুটি ঋণাত্মক তড়িৎধর্মী হয়ে যাচ্ছে বেশি ইলেকট্রনের কারণে, আর যেখান থেকে চলে গেল সেখানে ঋণাত্মক তড়িৎ কম পড়ে যাচ্ছে, অর্থাৎ সে তখন ধনাত্মক তড়িৎধর্মী হয়ে যায়। গ্রুপ বি, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে যে অঙ্গাণু তা হলো লাইসোজোম, রাইবোজোম, সাইটোপ্লাজম, ভ্যাকুয়াম। এটা সঠিক উত্তর হবে রাইবোজোম। স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 49, 46, 48, 50। এটার স্বাভাবিক মানুষ দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা বলেছে, তার মানে এটা হবে 46। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বার করে দেয় কে? এটা তোমরা জানো, বৃক্ক। ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং কোনোটি নয়। এখানে তোমরা জানো ক্রোমোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণ ছাড়া অন্যান্য বর্ণগুলোর জন্য দায়ী। সঠিক উত্তরটি হবে ক্রোমোপ্লাস্টিড। শূন্যস্থান পূরণ, ব্যাকটেরিয়ার কোষে ড্যাশ শ্বসনে অংশগ্রহণ করে। এটা হচ্ছে মেসোজোম। 190 পৃষ্ঠা দেখে নাও, এখানে রয়েছে কম অক্সিজেন যুক্ত পরিবেশে বিকল্প শ্বসন চালানোর জন্য ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। শর্ট প্রশ্ন হয় এবং খুব ইম্পর্টেন্ট। পরিবর্তে কোষ পর্দা ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে থলির মতো একটা কোষীয় অঙ্গাণু তৈরি করে, যাকে মেসোজোম বলে, এবং এই মেসোজোম শ্বসনে অংশগ্রহণ করে। তার মানে যে পাশে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, সেই ছবি দেখো, মাইটোকন্ড্রিয়ার যে ভেতরের যে ওয়ালটা দেখো, এই ওয়ালটা ভেতরের দিকে বাঁক নিয়ে একটা অঙ্গাণু তৈরি করেছে যেটাকে বলা হচ্ছে কোষীয় অঙ্গাণু। এটা বড় করে এখানে এনলার্জ করে এখানে দেখানো হয়েছে। তার মানে এই কোষীয় অঙ্গাণুটিকে নাম দেওয়া হয়েছে মেসোজোম, তোমরা জানো, এবং এই মেসোজোমটাই মাইটোকন্ড্রিয়ার কাজটা করে দেয় ব্যাকটেরিয়ার দেহে। ভালো করে এখানে পড়বে। এবং এই যে পেজটা তোমাদেরকে বারবার বলে রাখি যে এই যে পেজটা অর্থাৎ লাস্ট পেজ তোমাদের সিলেবাসে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। এবং দেখো লাল লাল সমস্ত যে অক্ষরগুলোতে লেখা রয়েছে যেগুলো, অ্যান্টিফ্রিজ প্রোটিন, ক্লোরাইড কোষ, এর আগের প্রশ্নটাতে ছিল ক্লোরাইড কোষ, মোম জাতীয় আস্তরণ কোথায় থাকে, হিমোগ্লোবিন অধিক মাত্রায় পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়া অধিক সংখ্যক দেখা যায় কোথায়, এইগুলো
সব ভালো করে পড়বে। এবং মায়োগ্লোবিন, পেশিকোষে মাইটোকন্ড্রিয়া মায়োগ্লোবিনের সংখ্যা পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় কখন, এগুলো সব ডিটেলস এখানে রয়েছে। এই পাতাটা খুব ভালো করে তোমরা পড়বে, এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। 2 নম্বর, পিতামাতার থেকে চারিত্রিক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে সন্তানের দেহে সঞ্চারিত হয়। তোমাদের যেখানে নিউক্লিয়াস রয়েছে সেই জায়গায় চলো, গেলে দেখতে পাবে। দেখো, পিতামাতার দেহ থেকে তাদের সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। জিন কি না, ডিএনএর একটা অংশ যেটা প্রোটিন তৈরির সংকেত বহন করে এবং জীবের বৈশিষ্ট্যের প্রকাশ করতে সাহায্য করে, অর্থাৎ জীবের বৈশিষ্ট্যগুলোকে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে বয়ে নিয়ে যায়। 3 নম্বর দাগ, কোন অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে কেন? একই পেজ নাম্বার 183, অর্থাৎ তার পরের পেজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট পেজ। এখানে দেখো মাইটোকন্ড্রিয়া রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া অন্যান্য যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, গলগি বস্তু রয়েছে, লাইসোজোম রয়েছে, রাইবোজোম রয়েছে। এগুলো উৎপত্তি, তার গঠন কীরকম এবং তার কাজ ভালো করে পড়বে। এবং এই সমস্ত অঙ্গাণুগুলোকে তার কার্যকারিতার জন্য এক একটা বিশেষ বিশেষ নাম দেওয়া আছে, সেই নামগুলো ভালো করে পড়বে। যেমন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন, এখানে যদিও দেওয়া নেই, কিন্তু শক্তিঘর কেন বলে না, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করে। সেই সঙ্গে দেখো তো এখানে লাইসোজোম রয়েছে, লাইসোজোমকে আত্মঘাতী থলি কেন বলা হয়, যে প্রশ্নটা রয়েছে সেটাও এখানে দেখে নাও। দুটো প্রশ্ন রয়েছে, দুটো এই পাতাতেই রয়েছে। লাইসোজোম কে আত্মঘাতী থলি বলা হয় কেন না, লাইসোজোমের মধ্যে অনেক উৎসেচক থাকে। এই যখন এটা বাস্ট হয়ে যায় তখন কি করে, যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে। এটা বাস্ট হয়ে গেলে সমস্ত উৎসেচকগুলো বেরিয়ে পড়ে কোষের সমস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে ধ্বংস করে ফেলে। তখন সেই কোষটাও নষ্ট হয়ে যায়। তখন সেই জন্য একে বলা হচ্ছে আত্মঘাতী থলি। আর এই অঙ্গাণু সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তেমনি রাইজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয় বা প্রোটিন তৈরি কারখানা কেন বলা হয়? রাইবোজোমটা হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। প্রোটিন সংশ্লেষ করাটাই অঙ্গাণুর প্রধান কাজ। এই পেজটাতে ভীষণ ইম্পর্টেন্ট পেজ, এই 183 পেজ এবং লাস্ট পেজ, তোমাদের এইবারে সিলেবাসের লাস্ট এই দুটো পেজ। এই পেজটা, এই দুটো পেজ, অর্থাৎ এটা হচ্ছে 190 পেজ। এই দুটো পেজ তোমরা খুব ভালো করে পড়বে। এই হলো তোমাদের এই দ্বিতীয় সেট। আশা করি তোমাদের একটা প্রশ্ন সম্পর্কে কমপ্লিট ধারণা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে, এই শুভকামনা থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।